সেখানে গিয়ে দেখলাম রক্তিম হাঁটু গেড়ে বসে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে হাত দুটো হাঁটুর উপরে রেখে চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। তার চোখগুলো সামনের দিকে স্থির হয়ে আছে। রক্তিমের এই অবস্থা আমার বুকে এক প্রলয় বয়ে আনছে। কিসের দুঃখ তার এত যে এভাবে সে কান্না করছে? রক্তিমের কাছে যেতে মন চাইছে, কিন্তু পা দুটো চলছে না। কেনজানি মনে হচ্ছে তাকে সামলাতে গেলে নিজেই ফুরবল হয়ে যাবে। কিন্তু যেতে তো হবে, সামলাতে চাই আমি তাকে। মানুষটার মনের কথাগুলো আজ শুনতে চাই। এত কিসের কান্না তার? সে কি জানে না তার কান্না আমাকে নিঃস্ব করে দিচ্ছে? তার চোখ থেকে বের হওয়া প্রতিটা অশ্রু আমার মনকে চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে। না, আর ভাবতে পারলাম না। দৌড়ে চলে গেলাম রক্তিমের কাছে। তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে জড়িয়ে ধরলাম। ঘটনার আকস্মিকতায় রক্তিম হকচকিয়ে গেল, কিন্তু পরক্ষণে আমাকে তার দুটো হাত দিয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করলেন। রক্তিমের চোখের পানি দিয়ে আমার কাঁধ ভিজে গেল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে? এভাবে বসে কান্না করছেন কেন? আপনার এত কিসের কষ্ট আমি কি জানতে পারি? রক্তিম কোনো কথা বলছে না, শুধু আমায় জড়িয়ে ধরে আছেন। আমি রক্তিমকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিলাম, তারপর নিজেকে তার থেকে ছাড়িয়ে রক্তিমের মুখোমুখি হয়ে আমার শাড়ির আঁচল দিয়ে তার চোখ মুছে দিলাম। তার কপালের বিন্দু বিন্দু ঘাম জমেছে, সেগুলো মুছে দিয়ে বললাম, কি হয়েছে বলা যাবে? রক্তিম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি কি আমার ছেড়ে চলে যাবে? অধরা। রক্তিমের এহেন প্রশ্নে আমি শুধু অবাক না, চরম পর্যায়ের একটা ধাক্কা খেলাম। আমি রক্তিমের দিকে ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে রইলাম। কিছুক্ষণ এভাবে নীরবতা বজায় রেখে আমি নিজেকে সামলে নিলাম। তারপর বললাম, আপনার কি হয়েছে তা আমি জানি না, কিন্তু এখন আপনি নিজের হুঁশে নেই, তাই আমরা পরে কথা বলবো। এখন আপনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। রক্তিম তার হাত দুটো দিয়ে আমার গাল আঁকড়ে ধরে বললেন, তুমি কি রাতের কাছে চলে যাবে? এবার আমার রাগ হল, ভীষণ রাগ। মনে চাচ্ছে রক্তিমকে নিজের রাগে নিঃশেষ করে দেই। পরক্ষণেই নিজেকে শান্ত করে আমি বললাম, রক্তিম, আপনি অনেক চিন্তিত রাতের জন্য, কিন্তু এই চিন্তায় আপনি আমাকে জড়িয়ে ফেলছেন, যা একদম উচিত নয়। এতটুকু বলে আমি রক্তিমের দিকে তাকালাম। সে হয়তো আমার দ্বারা এ কথাটিই আশা করেছিল, তাই তো তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। রক্তিম তার চোখ মুখ ভালোমতো মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন, অধরা, ভালোবাসার যন্ত্রণা অনেক বেশি। যে একবার এটার স্বাদ পেয়েছে সে সারা জীবন এটার স্বাদ গ্রহণ করতে চায়। তোমাকে অনেক ভালোবাসি অধরা, হয়তো নিজের থেকেও বেশি। আমার জীবনের প্রতিটি ধাপে শুধু তুমি। তুমি যদি আমার সাথে না থাকো আমি হয়তো নিজেকে শেষ করে দিব। আমি 2 বছর আগের যন্ত্রণা আর সহ্য করতে চাই না। অনেক কাঠখড় পুড়িয়ে তোমাকে আমি পেয়েছি, হারাতে চাই না তোমায় আমি। রক্তিমের এতগুলো কথা যেমন আমার ভালো লেগেছে, ঠিক তেমনি একটি লাইন আমার মাথায় ঘুরছে। 2 বছর আগে সে কোনো যন্ত্রণা সহ্য করেছে। রক্তিমকে জিজ্ঞেস করব, না থাক, এখন না, সঠিক সময়ে সঠিক কথা বলতে হয়। আমি আর রক্তিম ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রক্তিম আমাকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ল। আর আমি ভাবতে থাকলাম, আজ কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। রাত কি নিজেকে সামলাতে পারবে? রাত একটা নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে, দূর দূর পর্যন্ত কোনো গাড়ির দেখা নেই। হবেই বা কি করে? রাত 330 মিনিটে সব মানুষই মিষ্টি ঘুমে আচ্ছন্ন। রাতের নিজেকে আজ একা মনে হচ্ছে। শুধু সারার দেওয়া কষ্টে তার মন পুড়ছে না। তার মাও যে তাকল হারে হারে শেষ করে দিয়েছে। সারার তো মাত্র কয়েকদিন ধরে তার জীবনে, কিন্তু তার মা তাকে এত বড় প্রতারণা। কিন্তু এতে তার মায়েরই বা কি দোষ? সে নিজেই তার সব শেষ করেছে, নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছে। এখন কিছুই করার নেই, নিজের পাপের শাস্তি সে পাচ্ছে। অধরাকে অপমান করার শাস্তি এতটা ভয়ানক হবে তা সে জানত না। আসলে কথায় আছে, প্রকৃতি কাউকে ছাড় দেয় না, সে তার প্রতিশোধ নিয়েই থাকে। অধরা কতটা সুখে আছে রক্তিমের সাথে তা ওর মুখ দেখলেই বোঝা যায়।
দিন শেষে অধরা সুখী হল, অথচ রাত তাকে ছেড়ে দিয়েছিল সুখের খোঁজে। অধরার কাছে ক্ষমার কিভাবে চাইবে সে? না, তাকে তো চাইতেন হবে, পাশাপাশি রক্তিমের কাছেও তার মাফ চেতে হবে। আজ এই মুহূর্ত থেকে সব ভুলে নতুনভাবে সব শুরু করতে হবে, নিজের ভুলগুলো শুধরাতে হবে। এই ভেবে রাত গাড়িতে বসে পড়ে আজ থেকে সব নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করে। সকালে রক্তিমের ঘুম ভাঙতেই সে দেখে অধরা তার সাথে লেপ্টে আছে, শাড়ি এলোমেলো হয়ে আছে। তা দেখে রক্তিম হেসে মনে মনে বলল, এই মেয়েটা শাড়ি সামলাতে কবে শিখবে? এই ভেবে রক্তিম অধরার উন্মুক্ত পেটে হাত রাখল। আমার পেটে কারো শীতল স্পর্শ পেয়ে আমি চোখ পিটপিট করে খুলে দেখি রক্তিম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি রক্তিমকে দেখে মুচকি হাসি দিলাম, সে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন। আমি আবেশে চোখ বন্ধ করে ফেললাম। আমার কপাল থেকে একটু নিচে নেমে নাকে ঠোঁট ছুঁয়ে দিলেন। আমি তাকে বললাম, সকাল সকাল এত ভালোবাসা কেন? রক্তিম হেসে বললেন, তোমাকে তো সারাদিনই ভালোবাসতে মন চায়। আমি বললাম, আচ্ছা, কিন্তু এখন ছাড়েন, আমাকে ভার্সিটিও যেতে হবে। রক্তিম বললেন, হুমম, আজ আমারও অনেক ক্লাস আছে। বলেই ছেড়ে দিলেন। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম, শাড়ি ঠিক করে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম রক্তিম মোবাইল নিয়ে বসে আছে। আমি তাকে বললাম, ভার্সিটি কি যাওয়ার ইচ্ছা আছে? রক্তিম মোবাইল থেকে মুখ উঠিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, অবশ্যই আমার তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু তুমি যদি চাও আমি কোথাও যাব না। আমি তার কথার জবাব দিতে যাব তার আগেই নিচ থেকে বাবার উচ্চস্বরে বলা কথার আওয়াজ শোনা গেল। রক্তিম আমার দিকে তাকিয়ে বলল, অধরা, নিচে চলো। আমি অপেক্ষা না করে রক্তিমের সাথে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি বাবা সাহারা রায়জাদাকে কিছু বলছেন, আর সে ছলছল নয়নে বাবার দিকে তাকিয়ে আছেন। বাবা বলছেন, সাহারা, তোমাকে আমার আশেপাশে যেন আমি না দেখি। আর তোমার নবাব পুত্র কোথায় আছে? বাসায় কি ফিরবে? তোমার কারণে রাত এতটা বিঘরে গেছে। আমার চোখের সামনে থেকে যাও তুমি। বাবার এমন ব্যবহার দেখে রক্তিম বলল, বাবা, এমন করে কেন বলছ? মায়ের ভুল হয়েছে, তাই বলে তুমিও সেই ভুল করবে? বাবা রক্তিমের দিকে তাকিয়ে বলল, রক্তিম, তোর মাকে আমার থেকে দূরে থাকতে বলবি, না হলে খারাপ হবে। বাবা তার কথা শেষ করে যেই না রুমের দিকে পা বাড়াবে সেই সময়ই দাদিমা তার রুম থেকে বের হয়ে বলল, রাহাত, বৌমার সাথে এভাবে কথা বলছো কেন? এটা কি আমার শিক্ষা? দাদিমার কথা শুনে বাবা তার কাছে গিয়ে বলল, মা, তুমি জানো না এই মহিলা কি করেছে? দাদিমা বলল, সব জানি কে কি করেছে, তার জন্য তুমি বৌমার সাথে এমন আচরণ করবে? সে ভুল করেছ তাই বলে কি তুমি তোমার মুখ সামলে কথা বলতে পারছো না? দাদিমার কথা শুনে সাহারা রায়জাদা হুহু করে কেঁদে ফেলল আর বলল, মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। দাদিমা বলল, সবাই নাস্তার টেবিলে বসবে 30 মিনিটে, আর অধরা টেবিল সাজাও, সার্ভেন্টরা নাস্তা রেডি করে রেখেছে। রক্তিম, রাতকে ফোন করো, খবর নেও কোথায় আছে। দাদিমার কথা শেষ হতেই সে রুমে চলে গেল। আমি টেবিল সাজাতে শুরু করলাম। ঠিক 30 মিনিট পর দাদিমা সহ সবাই টেবিলে উপস্থিত। রক্তিম বলল, দাদিমা, রাত 20 মিনিটে বাসায় পৌঁছে যাবে। দাদিমা বলল, ঠিক আছে। বৌমা, রাতের জন্য মেয়ে খোঁজা শুরু করো, রাতের বিয়ের কার্যক্রম শুরু করার এটাই উপযুক্ত সময়। দাদিমার কথায় সাহারা রায়জাদা বলল, মা, এখন কিভাবে রাত রাজি হবে না? দাদিমা বলল, সারার বিরহে আমি আমার নাতিকে শেষ করতে পারবো না, তাই একজন এমন মেয়ে প্রয়োজন যে তাকে গুছিয়ে রাখতে শিখাবে, আর বিয়ে এখনই হবে না, মেয়ে খুঁজে রাখাটা জরুরি।
দাদিমার কথা শেষ হতেই সবাই নাস্তা করা শুরু করল। তখনই কলিং বেল বাজার আওয়াজ আসলো। রক্তিম উঠে দরজা খুলে দিল আর সাথে সাথে সাবিহা ভিতরে প্রবেশ করল। সাবিহাকে দেখে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, তারপর তার কাছে গিয়ে বললাম, সাবিহা, এত সকালে তুমি? সাবিহা হাসি হাসি মুখে বলল, ভাবি তোমার সাথে ভার্সিটি যাব। রক্তিম বলল, তোর ভাবি কি তোকে কোলে করে নিয়ে যাবে? সাবিহা হি হি করে হেসে উঠল আর বলল, ভাবির এখন তার বাবুকে কোলে নিবে, আমাকে কেন নিবে? সাবিহার কথায় আমি তার দিকে চোখ বড় করে তাকালাম। সাবিহা আমার অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। আমি ওর হাসি দেখে নিজেও হেসে ফেললাম। আমি সাবিহার পিছে তাকিয়ে দেখি রসদ বাড়ির ভিতরে ঢুকছে। রাতকে দেখেই আমি রক্তিমের দিকে ইশারা করলাম। রক্তিম আমার ইশারা বুঝতে পেরে রাতের কাছে চলে গেল। রাত রক্তিমকে দেখে হাসি হাসি মুখ করে বলল, ভাইয়া, গুড মর্নিং। রক্তিমও রাতের কথার জবাব দিয়ে বলে, গুড মর্নিং। রাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। উপরে যাওয়ার আগে এক পলক সাবিহার দিকে তাকিয়ে চলে যায়। আমি সাবিহাকে বললাম, আমি রেডি হবে, তুমি চলো আমার রুমে। সাবিহা খুশি হয়ে বলল, আচ্ছা চলো। আমি আর সাবিহা রুমে চলে আসলাম। সে বিছানায় পা ঝুলিয়ে বসে পড়ল আর আমি রেডি হতে শুরু করলাম। আমি, রক্তিম, সাবিহা বের হব ভার্সিটির উদ্দেশ্যে। তখনই রাত এসে বলল, ভাইয়া, আমিও আজ ভার্সিটি যাব, অনেকদিন যাইনি। রক্তিম বলল, ভালো কথা, চল, তোর মনটাও ফ্রেশ হয়ে যাবে। রাত বলল, থ্যাঙ্কস ভাইয়া, আমাকে বুঝার জন্য। রাতের কথা শেষ হতেই সাহারা রায়জাদা হাজির। সে রাতকে দেখে বলল, রাত, তুই কোথায় যাচ্ছিস আবার? রাত গম্ভীর কণ্ঠে বলল, যাচ্ছি এক জায়গায়। বলেই সে বাহিরে চলে গেল। আমরাও রাতের পিছে পিছে বাহিরে এসে পড়লাম। তারপর গাড়িতে বসে রওনা হলাম ভার্সিটির উদ্দেশ্যে। পুরো গাড়িতে শুধু আমি আর সাবিহা কথা বলেছি। ভার্সিটি পৌঁছে যে যার কাজে লেগে পড়লাম। এতদিন কতগুলো ক্লাস মিস হয়েছে, তাই সবগুলো নোট সংগ্রহ করতে করতে আমার শরীর বাবাজি শেষ। সবগুলো ক্লাস শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে গেটের বাহিরে দাঁড়িয়ে আছি আমি আর সাবিহা। রক্তিমের কাজ আছে, সে এখন যেতে পারবে না। তাই আমি সাবিহার গাড়িতে বাসায় যাব। হঠাৎ রাতের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়াল। সে তার গাড়ির জানালার গ্লাস নিচে করে আমাকে বলল, ভাবি, ভাই আমাকে পাঠিয়েছে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। রাতের মুখে ভাবি ডাক শুনে আমি হা হয়ে গেলাম, তাই আমার কিছু বলার আগে সাবিহা বলল, ভাবি তো আমার সাথে যাবে। রাত বলল, সাবিহা, তোমরা আমার সাথে যাবে। সাবিহা আর আমি রাতের সাথে চললাম বাড়ির উদ্দেশ্যে। আমাকে বাসায় দিয়ে রাত সাবিহাকে তার বাসায় দিতে গেল। রাত আর সাবিহা গাড়িতে বসে আছে। রাত ড্রাইভ করছে আর সাবিহা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। রাত আর চোখে সাবিহাকে দেখছে। হঠাৎ রাত বলল, সাবিহা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? সাবিহা ভ্রুকুচকে বলল, আপনি জেনে কি করবেন? রাত বলল, আন্টির কাছে বিচার দিতে পারতাম। সাবিহা বলল, রাত ভাই, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। রাত বলল, কেমন ছেলে চাও তুমি? সাবিহা বলল, এত কিছু জেনে কি করবেন? আমার বাসায় এসে পড়ছে। সাবিহার কথা শেষ হতেই রাত গাড়ি থামিয়ে দিল। সাবিহা গাড়ি থেকে নেমে হাঁটা ধরল বাড়ির পথে। রাত তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট করল। ঘামে ভেজা শার্ট নিয়ে ঘরের ভিতর প্রবেশ করল রক্তিম।
এদিক সেদিকে নজর বুলিয়ে কারবার থেকে শার্ট আর ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার নিয়ে বের হয়ে মাথা মুছতে মুছতে পুরো ঘরে অধরাকে খুঁজতে থাকে, কোথাও না পেয়ে হতাশ হয়ে টাওয়াল রেখে চলে যায় দাদিমার রুমে। সেখানে গিয়ে রক্তিম আরও বেশি হতাশ হয়, কারণ অধরা সেখানেও নেই। রক্তিম এখন মনে মনে বলছে, কোথায় যেতে পারে মেয়েটা? রান্নাঘরে উকি দিয়ে দেখল তার মা রান্নাঘরে কি যেন করছে। সাহারা ছেলেকে এভাবে উকিঝুঁকি করতে দেখে মুচকি হেসে গলার স্বর উঁচু করে বলে, অধরা বাসায় নেই, বাবার বাসায় গিয়েছে, রাতে হয়তো সেখানে থাকবে। মায়ের এহেন কথা শুনে রক্তিমের মাথা পুরো হ্যাংঙ্গ হয়ে গেল। অধরা বাসায় নেই আমাকে না বলে সে কিভাবে চলে গেল, আর আজ রাতে সে ফিরবে না? কতটা বেয়াদব মেয়ে, একবার হাতের কাছে পাই তারপর বোঝাবো। এইসব ভাবছে তখনই সাহারা ছেলের কাঁধে হাত রাখল। রক্তিম পিছনে ফিরে মাকে দেখে মুচকি হাসল। সাহারা ছেলেকে বলল, অধরার বাসা থেকে ফোন এসেছিল যে তার বাবার একটু শরীর খারাপ হয়েছে, তাই মেয়েটা তাড়াহুড়া করে চলে গেল। আর তোকে অনেকবার ফোন করেছে, তোর ফোন বন্ধ আসছিল, তাই আমি ওকে বললাম চলে যেতে। মায়ের কথা শুনে রক্তিমের সব অভিমান পানি হয়ে গেল, কিন্তু চিন্তাটা বেড়ে গেল। অধরার বাবার শরীর কি বেশি খারাপ নাকি একবার দেখে আসতে হয় তাহলে? রক্তিম এই ভেবে মাকে বলল, মা, আমি অধরার বাসায় যাচ্ছি। সাহারা ছেলের কথা শুনে অস্থির হয়ে বললেন, খেয়ে যা, সারাদিন তো কি না কি খেয়েছিস। মায়ের কথা শুনে রক্তিমের মনটা ভালো হয়ে গেল। কত বছর পর মা তাকে খাবার খাওয়ার অনুরোধ করল। রক্তিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে চেয়ার টেনে বসে পড়ল, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, ক্ষুধা লেগেছে মা, খাবার দেও। সাহারা নিজের ছেলের মুখে এমন কথা শুনে চটজলদি তার প্লেটে খাবার তুলে দিল। রক্তিম তৃপ্তি সহকারে খাচ্ছে, তা দেখে সাহারার মনটা ভরে গেল। রাতও তাকে ক্ষমা করে দিবে এই মনোভাব নিয়েই সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভার্সিটি থেকে বাসায় যেয়ে মাকে ফোন করে জানতে পারি বাবার শরীর ভালো না, তাই আমি বাবার বাসায় চলে আসি। রক্তিমকে অনেকবার ফোন করেছি কিন্তু তার ফোন বন্ধ ছিল, তাই রক্তিমকে না জানিয়েই চলে আসি। আজ হয়তো বাসায় যাওয়া হবে না, তাই আমার রুমের বিছানাটা ঠিক করছি। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল, কেউ বারবার শুধু বেল দিচ্ছে। আমি রুম থেকে বের হয়ে দরজা খুলে দিলাম। আর দরজা খুলেই দেখতে পাই রক্তিম এসেছে, তার হাত ভর্তি ফলের ব্যাগ, বোঝা যাচ্ছে বাজার থেকে এসেছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রক্তিম বলল, তাকিয়েই থাকো তুমি, ইডিয়েট একটা। তার ধমক খেয়ে আমি কেঁপে উঠলাম। সঙ্গে সঙ্গে মা পিছন থেকে বলল, এই বলদ জামাইকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস কেন? রক্তিম আর মায়ের বকা খেয়ে ঠোঁট উল্টিয়ে বললাম, আমাকে তোমরা বকছ কেন? মা আমাকে সরিয়ে দিয়ে রক্তিমকে বলল, ভিতরে আসো বাবা, এই গাধীর কথায় কান দিও না। রক্তিম ভিতরে এসে ব্যাগগুলো সাইডে রেখে মাকে বললেন, বাবা কোথায়? তার শরীর এখন কেমন? মা বলল, এখন একটু ভালো আছে। বয়স হয়েছে তাই একটু আধটু সমস্যা হয়ে থাকে, তিনি রুমেই আছে। রক্তিম আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা রুমে নিয়ে যাও, এতে আমার কাপড় আছে, আগামীকাল কাজে দিবে। আমি বাবার সাথে দেখা করে আসি। আমি কিছু বলতে যাব তার আগেই সে হনহন করতে করতে বাবার রুমে চলে গেল। আমি শুধু হাঁ করে তাকিয়ে রইলাম। কি মানুষ রে বাবা, এমন করে কথা বলছে যেন তাকে আমি মার্ডার করে এখানে এসেছি, এখন সে ভূত হয়ে এসে আমার সাথে এমন করছে। এসব ভাবতে রুমে চলে আসলাম। শপিং ব্যাগটা কারবারে রেখে চলে গেলাম মায়ের কাছে।
মা চুলোয় মুরগির রোস্ট বসিয়েছে, রাতের খাবারের জন্য মেয়ের জামাই এসেছে, তার জন্য তো সব স্পেশাল করতে হবে। আর মেয়ে যে এখানে দাঁড়িয়ে আছে তার কোনো খেয়াল নেই। আমি মাকে বললাম, দেখেছ মা, রক্তিম আমাকে কিভাবে বকা দিল? মা ভাবলেশহীনভাবে বলল, তোকে বকা দিবে না তো আদর করবে। সব সময় গাধীর মতো কাজ করিস। আমি রেগে বললাম, তুমি রক্তিমের সাপোর্ট করছো কেন? মা বলল, সঠিকের সাপোর্ট করছি, সবসময় তো তুই গাধীর মতো কাজ করস। আমি মুখ ফুলিয়ে সেখান থেকে চলে আসলাম রুমে। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টির আবির্ভাব হতে পারে। আকাশটা পুরো মেঘে ঢাকা, একটু পর পর বুরুম বুরুম আওয়াজ করছে। আমার বারান্দায় দোলনা আছে, আমি সেটায় বসে এই মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম। অনেক ভালো লাগছে এই আকাশটা দেখতে। বৃষ্টিতে ভিজতে পারলেও আরও ভালো লাগত। আমি দোলনা ছেড়ে উঠে দাঁড়িয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই খেয়াল হলো রক্তিমতো বাসায় আছে, এখন কিভাবে যাবে? পরক্ষণেই মনে হলো রক্তিম তো ব্যস্ত, তাই খেয়াল করবে না। যাব আর আসব এটা ভেবেই চুপি চুপি ফ্ল্যাটের দরজা খুলে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। এ বাসার বাচ্চারাও বৃষ্টিতে ভিজতে ছাদে চলে এসেছে। এদের মধ্যে অনেকেই আমাকে চেনে, আমিও তাদের চিনি। ওই বাচ্চাদের মধ্যে একজনকে খুব ভালোমতো চিনি, তার নাম পুতুল। আমি পুতুলকে দেখে জোরে চিল্লিয়ে বললাম, এই পুতুল, কেমন আছো? পুতুল চোখ পিটপিট করে আমার দিকে তাকালো। আমাকে দেখে সে দৌড়ে চলে আসে আর বলে, ভালো আপু, কেমন আছো তুমি? আমি বললাম, ভালো। আন্টি বৃষ্টিতে ভিজার পারমিশন দিয়ে দিল? পুতুল তার ফোকলা দাঁত দেখিয়ে ফিক করে হেসে বলে, আরে আপু, মা কি আর জানবে আমি এখানে আছি? বৃষ্টিতে ভিজে এখনই চলে যাব, আর মা তো বাসায় নেই। পুতুলের কথা শুনে মাথায় হাত, আমি তার দিকে চোখ চোখ বড় করে বললাম, ওরে বাটপার, কি চালাক তুমি! পুতুল বলল, আপু তুমি আমাদের সাথে খেলবে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, আচ্ছা। শাড়ির আঁচল কোমরে গুজে তাদের সাথে কানামাছি খেলা শুরু করলাম। এই বৃষ্টিতে খেলার স্বাদ পেয়ে একদম ছোটবেলার মতো লাগছে। বাবার রুম থেকে বের হয়ে রক্তিম অধরার রুমে চলে গেল। অধরাকে অনেকবার ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে সে চলে গেল শাশুড়ি মায়ের কাছে আর বলল, মা, অধরা কোথায়? রক্তিমের কথা শুনে অধরার মা বলল, রুমে নেই। রক্তিম বলল, না। অধরার মা বলল, নিশ্চয়ই এই মেয়ে বৃষ্টিতে ভিজতে চলে গেছে। অধরার মায়ের কথা শুনে রক্তিমের আরও রাগ হল, এই অসময়ের বৃষ্টিতে ভিজতে কেন গেল? এই মেয়েকে তো আজ ছাড়ব না। রক্তিম বলল, মা আমি আসছি। বলেই ছাদের উদ্দেশ্যে চলে গেলে। বৃষ্টি অনেকটাই কমে গেছে, তাই আমরা ছাদের ফ্লোরে বসে গল্প করছি। বাচ্চারা কবিতা বলছে তো কেউ গল্প শোনাচ্ছে। হঠাৎ কেউ রাগী গলায় বলে উঠল, যদি আপনার বৃষ্টি বিলাস হয়ে থাকে তাহলে আমরা নিচে যেতে পারি। এই কণ্ঠ শুনে আমার ভয় গলা শুকিয়ে গেল। এত আর কেউ নয়, রক্তিম। আমি পিছে ঘুরে তাকিয়ে দেখলাম রক্তিম ছাদের দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। পুতুল আর বাকি বাচ্চারা রক্তিমকে দেখে ভো দৌড়। ওরা হয়তো মনে করেছে রক্তিম তাদের বলেছে। তাদের দৌড় দেখে আমিও একবার ভাবলাম দৌড় দেই, পরে ভাবলাম এখন যদি পা ভেঙে যায় তাহলে আরও অবস্থা খারাপ হবে। রক্তিম আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এতে রক্তিমের সাদা রঙের শার্টটা ভিজে যাচ্ছে। তার সামনের চুলগুলো সে হাত দিয়ে ঠিক করে আমার একদম কাছে এসে বললেন, চুপচাপ রুমে যাবে, কোনো কথা বললে কোলে নিয়ে নিব।
তার কথা শেষ হতে দেরি আমার হাঁটতে দেরি হয়নি, সোজা সিঁড়ি বেয়ে ফ্ল্যাটে ঢুকে একদম নিজের রুমে চলে গেলাম। মা আমাকে দেখেই বকা শুরু করেছেন। আমি রুমে এসে শাড়ি নিয়ে যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখনই দরজা বন্ধ করার আওয়াজ শুনে পিছে ঘুরে দেখি রক্তিম দাঁড়িয়ে আছে। আমাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বললেন, বৃষ্টিতে কেন ভিজতে গিয়েছ? রক্তিমের শান্ত কণ্ঠ আমার কাছে বড্ড অশান্ত মনে হচ্ছে। আমার জবাব না পেয়ে সে আমার কাছে এসে কোমর জড়িয়ে ধরে বললেন, আর কোনোদিন এরকম করবে না, না হলে খুব বড় শাস্তি পাবে। এতটুকু বলে রক্তিম আমাকে ছেড়ে দিল। আমি ওয়াশরুমে চলে আসলাম। অনেক বড় বাঁচা বেঁচে গেছি। আমি শাড়ি পাল্টে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রক্তিম বিছানায় শুয়ে আছে, মাথায় হাত দিয়ে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে শুরু করলাম। রক্তিম তার চোখ খুলে দেখতে পেল এক রমণী তার চুল শুকাতে ব্যস্ত। রক্তিমের এখন মন চাচ্ছে এই রমণীকে একবার ছুঁয়ে দিতে, তাও নিবিড়ভাবে। এই রমণীর উপরে তার অধিকার আছে। রক্তিমের এই আকাশপাতাল ভাবনায় দরজায় টোকা পড়ল। জারিফ বাহির থেকে বলছে, আপু, নাস্তা রেডি করেছে, দুলাভাইকে নিয়ে চলে আসে, মাগরিবের আজান সেই কবে দিয়েছে। আমি জারিফের কথা শুনে বললাম, আসছি। এতটুকু বলে বিছানার দিকে তাকালাম। রক্তিম আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, চলেন নাস্তা করে আসি। রক্তিম কিছু না বলে উঠে দাঁড়ালেন। আমিও তা পিছে পিছে হাঁটা শুরু করলাম। রাত আজ তার বাবার অফিসে গিয়েছিল, নিজের কাজে ফোকাস করতে চায় সে, তাই আজ থেকে কাজ শুরু করে দিল সে। এইমাত্র বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসেছে। রাত অনেক ক্ষুধা লেগেছে। তখনই দাদিমা এসে রাতকে বলল, রাত, দাদু ভাই, প্লেটে খাবার নেও, সেই যে সকালে বের হয়েছ এখন পর্যন্ত কিছু খাওনি। দাদিমার কথা শেষ হতেই সাহারা রান্নাঘর থেকে বের হয়ে আসলো, ছেলের প্লেটে খাবার বেড়ে রাতের সামনে দিয়ে দিল। রাত চুপচাপ খাওয়া শুরু করল। খাওয়ার মাঝেই দাদিমা বলল, রাত, দাদু ভাই, প্রথম দিন অফিসে কেমন কাটলে? রক্তিম হাসি হাসি মুখ করে বলল, ভালো কেটেছে দাদিমা, অর্ধেক বেলা ছিলাম। কালকে থেকে সকালেই চলে যাব। দাদিমা বলল, ঠিক আছে। রাত খাওয়া শেষ করে রুমে চলে আসলো। তারপর সিগারেটের প্যাকেট নিয়ে চলে বারান্দায়। একটা সিগারেট মুখে দিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে সেটায় শুকটান দিতে লাগল। সাহারা ছেলের রুমে এসেছে, কোথাও রাতকে না পেয়ে বারান্দায় গিয়ে দেখল রাতের অবস্থা। সাহার ছেলেকে উদ্দেশ্য করে বলল, রাত আর কতক্ষণ মায়ের সাথে রাগ করে থাকবি? রাত সিগারেট হাত থেকে ডাস্টবিনে ফেলে দিল আর বলল, রাগ করিনি, তোমার সাথে কিসের জন্য এসেছ তা বলো। সাহারা বলল, তোর জন্য একটা মেয়ে দেখেছি, অনেক ভালো, তোর দাদিমা পছন্দ করেছে, কালকে আমাদের সাথে চল, মেয়েটাকে দেখে আসবি। রাত মেকি হেসে বলল, বিয়ে করব না মা। সাহারা বলল, এখন কি বিয়ে করবি নাকি এখন শুধু দেখবি? রাত বলল, তোমার এক ছেলে, বিয়ে না করলে কি ক্ষতি হবে মা? এভাবেও তোমার এই বাজে ছেলেকে কে ভালোবাসবে? বলেই রাত একদম বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি না নিয়ে হাঁটা ধরল। রাস্তায় মনটা হালকা করতে হবে। সাহারা ছেলের কথায় স্তব্ধ। কি বলে গেল তার ছেলে, এত কষ্ট দিয়ে ফেলল তার সন্তানকে, ভাবতেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। রক্তিম বিছানায় শুয়ে আছে, মূলত সে অধরার জন্য অপেক্ষা করছে। রাতের খাবারের পর রক্তিম রুমে আসলেও অধরা তার মাকে সাহায্য করবে বলে রান্নাঘরে চলে যায়। রক্তিম এভাবে শুয়ে থাকতে অনেক বোরিং লাগছে, তাই সে অধরার স্টাডি টেবিলের চেয়ারে বসে পড়ল। তারপর অধরার এক একটা পুরনো খাতা দেখতে লাগল। অধরার লেখা দেখে রক্তিম মনে মনে বলল, এই মেয়ের লেখা তো দিনের দিন খারাপ হচ্ছে। কি যে করি এটাকে নিয়ে।
এসব ভাবছিল তখনই কেউ রক্তিমের হাত থেকে খাতা টেনে নেয়। রক্তিম মাথা উঁচু করে দেখে অধরা খাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে রাগ স্পষ্ট। রক্তিম বলল, কি হয়েছে, এমন মুখ করে রেখেছ কেন? রক্তিমের প্রশ্ন শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমার খাতা নিয়ে ঘাটাঘাটি করছে আর আমাকেই বলছে কি হয়েছে। আমি নাক ফুলিয়ে বললাম, আপনি আমার খাতা কেন দেখছিলেন? রক্তিম বলল, মনের সুখে দেখছিলাম, আর তোমার লেখনী দেখে তো মন পুরো দুঃখে ভরে গেল। ছি ছি, কি অবস্থা! আমার অনেক ভালো একটা ছাত্রী আছে, তার হাতের লেখা অনেক সুন্দর, চাইলে তার থেকে ট্রেনিং নিতে পারো। রক্তিমের কথায় আমার গা পিত্তি সব জ্বলে গেল। আমি রেগে গিয়ে তাকে কিছু না বলে খাতা টেবিলে রেখে চলে গেলাম, বিছানায় অন্য পাশে মুখ করে শুয়ে পড়লাম। অনেক কষ্ট লাগছে। সে কিভাবে পারলো আরেকজনের সাথে আমাকে তুলনা করতে? ব্যাটা খচ্চর, কোনোদিন কথা বলবো না। আমার চোখে পানি চলে আসলো। আসলে কেউই নিজের প্রিয় মানুষের মুখে অন্যজনের প্রশংসা শুনতে চায় না। কান্নার ফলে আমি বারবার কেঁপে কেঁপে উঠছি। রক্তিম বুঝতে পেরেছে আজ তার মজাটা একদম ভুল পথে গিয়েছে, তার প্রিয়তমা একটু বেশিই কষ্ট পেয়েছে। রক্তিম ধীর পায়ে অধরার পাশে শুয়ে পড়ল, তারপর তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে তার কানে ফিসফিস করে বলল, হয়েছে তো, আর কান্না করো না, ভুল হয়েছে আমার। রক্তিম আমাকে এসে পিছন দিক থেকে জড়িয়ে ধরে কথা বলছেন। আমি তার সাথে কথা বলবো না, যা করার করে নিক। রক্তিম আমাকে কোমর জড়িয়ে ধরে তার দিকল ফিরাতে চেষ্টা করে, কিন্তু আমার জন্য তা করতে পারছেন না। অনেক চেষ্টার পর আমাকে তার দিকে ফিরাতে সক্ষম হলেন। আমি চোখ বন্ধ করে আছি, দুচোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। রক্তিম আমার দুচোখে ঠোঁট ছুঁয়ে পানিগুলো মুছে দিয়ে বলল, আর কান্না করো না, আমি ভুল করেছি। আর কোনো দিন এমন করব না। আমি কোনো কথাই বলছি না, তাই সে আমার ঘাড়ে মুখ গুজে রাখল। আমি তাকে ঠেলে সরিয়ে দিতে চাইলে সে আমার হাত শক্ত করে ধরে বললেন, কেন এমন করছো প্রিয়তমা? তুমি কি জানো না তোমার এই অধম যে তোমার চোখের পানি সহ্য করতে পারে না? আমি ফুপিয়ে ফুপিয়ে বললাম, আপনি অন্য একজন মেয়ের সাথে আমার কিভাবে তুলনা করতে পারলেন? রক্তিম বলল, আর করব না, সরি ময়না পাখি। আমি আর কিছু না বলে চোখ বন্ধ করে ফেললাম। ঘুম প্রয়োজন আমার। রক্তিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দুজনই ঘুমের রাজ্যে চলে গেল। এই বাসার সবাই সুখের ঘুম দিতে ব্যস্ত, কিন্তু এই সুখের ঘুমের পর যে বিষাদের সকাল অপেক্ষা করছে তা হয়তো কেউ জানে না। ফজরের আজান কানে আসতেই আমার ঘুম ভেঙে গেল। রক্তিমকে সরিয়ে আমি ওয়াশরুমে গিয়ে অজু করে জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে পড়ি নামাজে। নামাজ শেষ করে বিছানার দিকে তাকিয়ে দেখি রক্তিম উবু হয়ে ঘুমিয়ে আছে। জায়নামাজ ঠিক জায়গায় রেখে রুম থেকে বের হয়ে আসলাম। রুমে ভালো লাগছিল না, মা মনে হয় রান্নাঘরে, তাই রান্নাঘরে ছুটলাম, কিন্তু মাকে কোথাও দেখলাম না। মা তো সবসময় নামাজ পড়েই ভাইদের ডাকাডাকি করে, তাহলে আজ কেন? আমি মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম। ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না, হয়তো ঘুম থেকে এখনই উঠে নাই। আমি দরজার সামনে থেকে সরে আসতে নিব, তখনই দরজা খোলার আওয়াজ শুনে পিছে ঘুরতেই মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। মায়ের কান্না দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি বললাম, মা কি হয়েছে? মা কোনো কথা না বলে কান্না করছে। আমি মাকে ছাড়িয়ে ভিতরে গিয়ে দেখি বাবা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছেন, কোনো হেলদোল নেই। আমি কাঁপা কাঁপা হাতে বাবার হাত ধরলাম, একদম ঠান্ডা। আমি চিৎকার দিয়ে বললাম, মা, আরিফ জারিফকে ডাকো, বাবাকে হাসপাতালে নিতে হবে। মা বলল, দেরি হয়ে গেছে অধরা, তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। বলেই ফ্লোরে বসে সে কান্না শুরু করল। আমি সেখানেই স্তব্ধ হয়ে বসে রইলাম। বাবার হাতটা আমার হাতে রেখে বাবার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। দুচোখ বেয়ে পানির বন্যা জড়ছে।
রক্তিমের ঘুম ভাঙল কারো চাপা কান্নার আওয়াজে। সে ঘুম ঘুম চোখে উঠে বসল, খেয়াল করল রুমের দরজা খোলা, এর মানে অধরা বাহিরে। রক্তিম আর অপেক্ষা না করে বাহিরে চলে গেল। বাহিরে এসে দেখতে পেল অধরার বাবার ঘরের মেঝেতে বসে অধরার মা কান্না করছে। রক্তিম দেরি না করে রুমের ভিতর গিয়ে দেখে অধরা তার বাবার হাত ধরে বিছানার কাছে বসে। রক্তিম অধরার কাছে গিয়ে বলল, অধরা, কি হয়েছে? অধরা রক্তিমের দিকে লাল চোখে তাকিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ আজ আমার থেকে অনেক দূরে চলে গেল। রক্তিমের আর বুঝতে বাকি রইল না অধরার বাবা আর নেই। সে অধরাকে আগলিয়ে নিল। তখনই অধরার দুই ভাই এসে হাজির। তারা মায়ের কান্না আর বোনের স্তব্ধতা দেখে অনেক অবাক। পরক্ষণেই বিছানার দিকে তাকাতে তাদের বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিল। বাবার লাশটাই হয়তো তার মা বোনের কান্নার কারণ। আরিফ আর জারিফকে দেখে তার মায়ের কান্না আরও বেড়ে গেল। ছেলেদের বুকে জড়িয়ে ধরে বলল, আজ সকালে আমার ঘুম ভাঙতে দেরি হয়, তাই তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে যেই তোর বাবাকে ডাক দিতে যাব তখনই দেখি তোর বাবার শরীর ঠান্ডা। নিঃশ্বাস চেক করে দেখি তো তোর বাবা নেই। এতটুকু বলে সে ঢুকরে কেঁদে উঠে। মায়ের কান্না অধরাকে আরও কষ্ট দিচ্ছে। সে একধানে তার বাবার দিকে তাকিয়ে আছে, হয়তো এখনই চোখ খুলে ঠোঁট নাড়িয়ে বলবে, এই বোকারা, তোরা কাঁদছিস কেন? কিন্তু সেটা হয়তো আর হবে না, কারণ একবার যে চলে যায় সে আর ফিরে আসে না। আমি চোখ মুছে রক্তিমকে বলল, বাবাকে একদম নিষ্পাপ লাগছে তাই না? রক্তিম বলল, অধরা, নিজেকে সামলাও। তুমি বড় সন্তান, তাদের দুভাইয়ের বড় বোন। যদি তুমি ফুটবল হও তাহলে কিভাবে হবে? আমি কান্নারত অবস্থায় বললাম, কেন নিজেকে সামলাবো রক্তিম? ছোট থেকে এক কথা শুনে এসেছি, তুমি বড় সন্তান, তোমার ফুটবল হলে চলবে না, কঠোর হতে হবে। আজ নিজেকে কিভাবে সামলাবো আপনি একটু বলবেন আমায়? এতটুকু বলে আমি রক্তিমকে জড়িয়ে কান্না করতে লাগলাম। রক্তিম আমাকে বলল, এভাবে কান্না করতে হয় না, এভাবে আহাজারি করো না, আল্লাহ তাআলা নারাজ হবে। তুমি বাবার জন্য নামাজ পড়ে দোয়া করো, এর থেকে ভালো আর কিছুই হবে না। আমি রক্তিমের কথায় মাথা দুলালাম। রক্তিম আমাকে রেখে জারিফ আর আরিফকে সাথে রুম থেকে বের হয়ে গেলেন। আস্তে আস্তে বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে লাগল। এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। বাবার গোসল হয়ে গিয়েছে, তাকে সাদা কাপড়ে আবদ্ধ করা হয়েছে। একবার দেখার সৌভাগ্য হল আমার বাবাকে। আর কোনো দিন বাবা বলে ডাকা হবে না, এই চেহারাটা আর দেখে হবে না। সেই নির্জন মাটির ঘরে তাকে রেখে আসবে। সবাই কান্না করছে, এই কান্নার কোনো ফল নেই, আমার বাবা ফিরে আসবে না। বাবাকে নিয়ে যাওয়ার সময় হলো খাটিয়াতে। তাকে সুন্দর করে শুইয়ে দেওয়া হয়েছে। রক্তিম, আরিফ, জারিফ আর রাত বাবার খাটিয়া কাঁধে তুলে রওনা হলো গোরস্থানের পথে। বাবা আর কোনোদিন এই রাস্তা দিয়ে ফিরে আসবে না। আমি তাদের যাওয়ার পানে তাকিয়ে রইলাম। শেষ দেখা বাবার সাথে আমার। বাসার ভিতরে ঢুকে দেখি সবাই মাকে সান্ত্বনা দিচ্ছে। আমি ঢুলুঢুলু পায়ে মায়ের কাছে গিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। মা নিষ্প্রাণভাবে তাকিয়ে আছে। হঠাৎ আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। আমি মাথা তুলে দেখি সাহারা রায়জাদা আমার হাত রেখে আছে। সে আমার পাশেই বসে আছে। তাকে দেখে মায়ের কোল থেকে মাথা উঠিয়ে বসে পড়লাম। সাহারা রায়জাদা আমার দিকে তাকিয়ে বলল, অধরা, নিজেকে সামলাও। বাবা হারানোর যন্ত্রণা অনেক, তা আমি জানি, কিন্তু তোমার মাকেও তো সামলাতে হবে। আমি তার বুকে মাথা রেখে হুহু করে কেঁদে উঠলাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিল। সবাই চলে গেছে নিজ নিজ বাসায়। আমি সোফার ঘরের ফ্লোরে বসে আছি। বাবাকে কবর দিয়ে এসে রক্তিমও গোসল করে আমার পাশে বসে আছে। রক্তিম আমার হাতের উপর তার হাত রেখে বললেন, দুপুর ৩টা বাজে, কিছু খাবে না? আমি ভাবলেশহীনভাবে বললাম, মা খেয়েছে। আরিফ, জারিফ, আপনি খেয়েছেন? রক্তিম বলল, চলো একসাথে খাবো আমরা সবাই।
মা বাসা থেকে খাবার পাঠিয়েছে। আমার হাত ধরে বসা থেকে দাঁড় করিয়ে টেবিলের সামনে নিয়ে গেল। সবাই উপস্থিত কিন্তু আমার বাবা নেই, এইটা ভাবতেই বুকটা ধুমুরে মুচড়ে যাচ্ছে। আপনজন হারানোর ব্যথায় এত কষ্ট। বাবার মৃত্যুর আজ 15 দিন। এই 15 দিন আমি বেশিরভাগ আমার বাসায় কাটিয়েছি। কিছুদিন যাবৎ মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না, হয়তো বাবার শোকে। মায়ের এখন চিন্তাটাও বেড়ে গেছে। এই সংসার মায়ের এমন মুখ দেখলেই আমার খুব খারাপ লাগে। হঠাৎ রক্তিম এসে বলল, অধরা কি ভাবছ? আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে বললাম, মায়ের কথা ভাবছিলাম। রক্তিম বলল, অধরা তুমি মাকে বলো কোনো টেনশন নিতে মানা, আল্লাহ যা ভেবেছে তাই হবে। আমি বললাম, হুম। রক্তিম বলল, আজ বাসায় চলে যাব আমরা। আমি বললাম, হুম, আজকে গিয়ে কয়েকদিন পর আবার আসব। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে চলে গেল। আমি জানি রক্তিমও আমার মতো অনেক চিন্তিত, কিন্তু আমাকে তা বুঝতে দিচ্ছে না। রক্তিম আর আমি রায়জাদা ভিলার উদ্দেশ্যে বের হয়েছি। অনেকদিন পর আমি সে বাসায় যাচ্ছি। মা আমাকে অনেক বলল আরও কয়েকটা দিন থেকে যেতে। আমি মাকে বুঝিয়ে বললাম যে আমি আবার আসব। আমি বাহিরে তাকিয়ে আছি, কেন জানি এই 15 দিন যাবৎ সবকিছু নির্জীব লাগছে। কোনো কিছুতে সজীবতা খুঁজে পাই না, হয়তো আপনজন হারানোর দুঃখের কারণে। বাবার কথা প্রতি মুহূর্তে মনে পড়ে। জীবনের সবচেয়ে বেস্ট মানুষটিই আজ আমার পাশে নেই। ভাবলেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ঈশ্বর, কি কষ্টকর, শ্বাসরুদ্ধকর এই পৃথিবী। হঠাৎ আমার হাতে কারো শীতল স্পর্শ পেয়ে জানালা থেকে মুখ ফিরিয়ে দেখি রক্তিম আমার হাত শক্ত করে ধরে আছেন। আমি তার দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, রক্তিম, সব ঠিক হয়ে যাবে তো? মায়ের এমন মুখ দেখতে ভালো লাগে না। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অধরা, মা হচ্ছে এমন একজন মানুষ যে নিজের সন্তানের জন্য সবকিছু সহ্য করতে পারে। তাই মাও তোমাদের জন্য এই শোক সহ্য করে নিবে, কিন্তু তাকে সময় দিতে হবে। দিন শেষে সেও একজন মানুষ, তারও মন আছে, অনুভূতি আছে। রক্তিমের কথা শুনে মনে হচ্ছে আসলেই মাকে সময় দেওয়া উচিত। সময় সবকিছু হয়তো ঠিক করে দিবে। আমারও নিজেকে সামলাতে হবে আমার পরিবারের জন্য। বাবাও আমাকে শিখিয়েছে সব পরিস্থিতিতে নিজেকে সামলাও। বাসায় পৌঁছে যেই না ভিতরে ঢুকতে যাব, ভিতর থেকে অনেক চেঁচামেচির আওয়াজ কানে আসলো। এই আওয়াজ শুনে আমি আর রক্তিম ভিতরে গিয়ে দেখি রাত রাগী কণ্ঠে বলছে, তোমাদের সাহস দেখে আমি অবাক হই, বলেছি না বিয়ে করব না। তার উপর তোমরা এই বাচ্চা মেয়ে সাবিহাকে আমার জন্য দেখতে গিয়েছ, আমাকে ছবিও দেখাচ্ছ। রাতের কথা শুনে আমি বাকরুদ্ধ। সাবিহাকে রাতের জন্য দাদিমা পছন্দ করেছে। রাতের কথা শেষ হতেই দাদিমা বলে, সাবিহা কোনো বাচ্চা মেয়ে না, তার বয়স 19 বছর। আর মেয়ে হিসেবে ভালো, যতদিন এ বাসায় এসেছে কত ভালো করে মিশে গেছে মেয়েটা, একদম অধরার মতো। দাদিমার কথা শুনে রাতের চোয়াল শক্ত হয়ে গেছে। রাগে কটমট করতে করতে সে বলল, দাদিমা, সাবিহা কোনোদিনই আমার মতো ছেলেকে সে পছন্দ করবে না। সে বরাবরই রক্তিম ভাইয়ের মতো ছেলে পছন্দ করবে। রাত কথা শেষ করেই দরজার দিকে তাকায় আমাকে আর রক্তিমকে দেখে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিবে। তখনই দাদিমা বলল, যদি বলি সাবিহাই নিজে তোকে পছন্দ করেছে তাহলে কি বিশ্বাস করবি? রাতের পা থেমে গেল। সে পিছে ফিরে দাদিমার দিকে পলকহীনভাবে তাকিয়ে থেকে হেসে বলল, সাবিহা হয়তো পরিবারের চাপে পড়ে এমনটা বলছে। আমি কোনো চাপে নেই, তাই আমি কোনো মেয়ের জীবন আর নষ্ট করব না। আর কারও অভিশাপ আমি নিজের জীবনে নিতে চাই না। রাতের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। রাত অনেক অনুতপ্ত, এটা তার কথায় বোঝা যাচ্ছে। এই অনুতপ্তের আগুনে সে নিজেকে শেষ করে দিচ্ছে। এই ব্যাপারটা ভালো লাগছে না। জীবনে মানুষ অনেক ভুল করে, কিন্তু ভুলের জন্য যদি অনুতপ্ত হয় তাহলে সেই ভুলের ক্ষমা রয়েছে।
রক্তিম আর আমি দাদিমার কাছে গিয়ে দাঁড়ালাম। রক্তিম রাতকে উদ্দেশ্য করে বলল, রাত, আমরা আগামীকাল সাবিহার সাথে দেখা করতে যাব, আর এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। রক্তিমের কথায় রাত হকচকিয়ে গেল আর বলল, ভাই তুমি কি বলছো? সাবিহার সাথে দেখা করার কোনো প্রয়োজন মনে করছি না আমি। রাতের বলা শেষ হতেই আমি বললাম, আপনি কেন বারবার একই কথা বলছেন? সাবিহা এমন মেয়ে নয় যে তাকে কেউ ফোর্স করে কিছু করাতে পারবে। ওর মন যা বলে তাই সে করে। রাত বিরক্ত হয়ে বলল, বিয়ের ব্যাপারে অনেক সময় মেয়েরা ফুটবল হয়ে যায় পরিবারের কাছে, এটা ভাবি আপনাকে বোঝাতে হবে না বলে মনে করছি। রক্তিম কিছুটা রাগী কণ্ঠে বলল, রাত, আমি তোমার বড় ভাই আর আমি যা বলেছি তাই হবে। মা আর বাবার সাথে আমি কথা বলবো। দ্যাটস ফাইনাল, নো মোর টক ইন দিস টপিক। এতটুকু বলে রক্তিম রাতের পাশ কেটে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আমিও রক্তিমের পিছে হাঁটা ধরলাম। রুমে এসে দেখি রক্তিম পায়চারি করছে, তার চোখে মুখে চিন্তার ছাপ। আমি আস্তে করে বিছানার উপরে বসে ঠান্ডা কণ্ঠে বললাম, রাতকে নিয়ে চিন্তিত? রক্তিম পায়চারি বন্ধ করে আমার দিকে ফিরে বলল, ছেলেটা বড্ড বেশি বুঝে। যেখানে সাবিহার কোনো আপত্তি নেই, রাতের এত মাথা ব্যথা কেন? আমি মুচকি হেসে বললাম, রক্তিম, রাত কোনো সম্পর্ক গড়তে ভয় পাচ্ছে। সে মনে করছে এবারও সে হেরে যাবে, মাঝপথে ছেড়ে দেবে একটা সম্পর্ক, এই ভেবে সে আগে বাড়ছে না। রক্তিম আমার কথা শুনে বলল, রাতের ভয় বুঝতে পেরেছি, কিন্তু। রক্তিমের কথা শেষ না করতে দিয়েই আমি বললাম, সাবিহার সাথে দেখা করে তারপর আমরা সিদ্ধান্ত নিব। আর রাতকেও সময় দিতে, হয়তো সে এখন বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেনি। আমার কথা শেষ করে বিছানা ছেড়ে উঠে রক্তিমের কাছে গিয়ে চুলগুলো ঠিক করে বললাম, সব ঠিক হয়ে যাবে। আপনিই বলেন যে সময় সবকিছু পরিবর্তন করে দেয়। রক্তিম মলিন হেসে আমাকে জড়িয়ে ধরল। আগামীকাল সাবিহার সাথে কথা বলতে হবে, রাতকেও সাবিহার কথা শুনতে হবে, দুজন যে সিদ্ধান্ত নিবে তাই সবার মানতে হবে। পরের দিন সকালে আমি আর রক্তিম রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। রাতের অপেক্ষায় সাবিহার সাথে দেখা করতে যাব আমরা। আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, রক্তিম বারবার হাত ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর রাত মুখ গম্ভীর করে আমাদের সামনে চলে আসে। রাতের এমন চেহারা দেখে রক্তিম বলল, তোকে আমরা যুদ্ধে নিয়ে যাচ্ছি না, তাই একটু হাসলে কোনো প্রবলেম নেই। রাত বলল, ভাই আমার অনেক জরুরি মিটিং আছে, যদি তুমি তাড়াতাড়ি করতে। আমি বললাম, সব জিনিসে তাড়াতাড়ি হয় না। রাত বলল, ভাবি প্লিজ। রাতের কথা শেষ করতে না দিয়ে রক্তিম বলল, বাজে কথা ছেড়ে চল, দেরি হচ্ছে। আমরা গাড়িতে গিয়ে বসলাম। রক্তিম ড্রাইভ করছে, আমি সাবিহাকে ফোন করে বললাম যে আমরা রওনা দিয়েছি। আমাদের গন্তব্যে পৌঁছে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। রেস্টুরেন্টেই আমরা সাবিহার সাথে দেখা করব। আমি এদিক সেদিক চোখ বুলিয়ে সাবিহাকে খুঁজতে লাগলাম। হঠাৎ আমাদের সামনে শাড়ি পরা এক সুন্দর রমণী এসে দাঁড়ালো। আমি তাকে দেখে হা হয়ে গেলাম। সাবিহাকে একদম পরি লাগছে, হালকা মেরুন রঙের শাড়িতে দারুণ লাগছে। আমি চোখ ফিরিয়ে পাশে তাকিয়ে দেখি রাত হয়ে আছে। রক্তিম আমার কানের কাছে ফিসফিস করে বলল, সাবিহা বড় হয়ে গেছে এ কয়েকদিনে, তাই না? আমি রক্তিমের কথা শুধু হাসলাম। সাবিহা বলল, ভাবি সেই কখন থেকে আমি তোমাদের অপেক্ষা করছি। আমি বললাম, তাই নাকি, চলো আমরা কোথাও বসি। রাত চলো। আমার কথায় রাতের ধ্যান ভাঙ্গে, তারপর বলল, জি ভাবি। রাতের অবস্থা দেখে সাবিহা মুখ টিপে হাসল। রাত তার হাসি দেখে বলল, এতে হাসার কি হলো? রাতের কথার জবাব না দিয়ে রক্তিমকে বলল, ভাইয়া ওই টেবিলটা খালি আছে, ওখানে গিয়ে বসি।
রক্তিম বলল, চলো। আমরা বসে পড়লাম টেবিলে। সাবিহা আমাদের সাথে বকবক করেই যাচ্ছে। রাত মুখ গম্ভীর করে বসে আছে। তাদের কথা বলার মতো পরিবেশ চাই, তাই আমি বললাম, সাবিহা, আমরা এখানে কিসের জন্য এসেছি তা তোমার অজানা নয়, তাই তুমি আর রাত কথা বলো। আমরা ওই টেবিলে গিয়ে বসছি। সাবিহা মাথা দুলালো। আমি আর রক্তিম অন্য টেবিলে গিয়ে বসলাম। রক্তিম আমাকে বলল, অধরা, কতদিন আমরা একসাথে সময় কাটাই না, আজকের পরিবেশটাও রোমান্টিক, তাই আজকে শুধু তুমি আর আমি। বলেই আমার হাতে তার ঠোঁট ছুঁয়ে দিল। আমি বললাম, অসভ্য, সবাই দেখছে। রক্তিম বলল, তোমার জন্যই তো আমি অসভ্য। রক্তিমের কথা শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রাত আর সাবিহা বসে আছে, তাদের মাঝে পিনপতন নীরবতা। কেউই বুঝে উঠতে পারছে না কি থেকে শুরু করবে, তাই আগে রাতের ঠোঁট নড়ে উঠল। সে বলল, দেখো সাবিহা, আমি তোমাকে বিয়ে করতে। রাতের কথা শেষ হওয়ার আগে সাবিহা বলল, করতে পারবেন? রাত ভ্রুকুচকে বলল, কি? সাবিহা বলল, বিয়ে করতে পারবেন? রাত বলল, একদম কথা বাড়াবে না, ছোট বাচ্চা মেয়ে, এখন কিসের বিয়ে? সাবিহা ঠোঁট উল্টে বলল, এখনই তো বিয়ে করব, আমার স্বামী আমাকে লালন পালন করবে, আর সেই স্বামীটা আপনি হবেন। সাবিহার কথা শুনে রাত ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এই মেয়ের মাথা ঠিক আছে। রাতের ভাবনার মাঝে সাবিহা বলল, দেখেন, আপনাকে আমার ভালো লেগেছিল রাহি আপির বিয়ের সময়, কিন্তু আমি জানতে পারি কোনো সাড়া না পারার সাথে আপনার নিয়ে ঠিক হয়ে গেছে। এই কথাটা বলতে সাবিহার গলা কাঁপছে। সে সেই কাঁপা গলায় বলল, কিন্তু পরে জানতে পারি ভাবির কাছ থেকে ওই মেয়ে আপনাকে ভালোবাসে না। সেদিন মনে মনে অনেক খুশি হই, তবুও একটা জোরতা কাজ করছিল। ওই দিন যখন জিজ্ঞেস করছিলেন আমার কেমন ছেলে পছন্দ, চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে আপনি আমার পছন্দ। কয়েকদিন আগে বাবা আমার কাছে কয়েকটা ছবি এনে বলে এইখান থেকে ছেলে পছন্দ করতে। আমি রাগের বসে সেই ছবিগুলো ফেলে দেই, কিন্তু একটা ছবিতে চোখ আটকে যায়, সেটা ছিল আপনার। দৌড়ে সেই ছবি নিয়ে বাবার হাতে তুলে দেই। বাবা আমার নীরবতা বুঝতে পেরে মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। এতটুকু বলে সাবিহা থেমে যায়। রাত স্তব্ধ। আজ তাকে কেউ ভালোবাসতে পারে, তাও এভাবে, এটা সে জানত না। এতটা ভালোবাসা সে ডিসার্ভ করে না। আচ্ছা, সাবিহা কি ভাবির ব্যাপারটা জানে? হয়তো না, তাই আমাকে ভালোবেসেছে। ভাবির ব্যাপারটা জানলে হয়তো ঘৃণা করবে। রাত তার ভাবনা শেষ করে বলল, সাবিহা, তুমি অনেক ভালো মেয়ে, আমি অতটা ভালো না। তুমি হয়তো জানো না আমি ভাবির সাথে। এতটুকু বলতেই সাবিহা রাতকে থামিয়ে দিয়ে বলল, অতীত চলে গেছে, তাকে টানবেন না। ভালোবাসার পরিমাপ অতীত দিয়ে করবেন না, বেশ বেমানান লাগে। রাত আরও অবাক হল। সাবিহা বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি কি আমাকে আপনার মনে এক তিল পরিমাণ জায়গা দিতে পারবেন না? এত কঠোর আপনি? সাবিহার চোখে পানি। হয়তো ভালোবাসা পাওয়ার আকুলতা তার বেড়ে গেছে। আর রাত, সে তো ভাবছে তার জীবন তাকে আরেকটা সুযোগ দিয়েছে। একবার এই সুযোগটা কাজে লাগিয়ে দেখা যাক এর পরিণাম কি হয়। হয়তো সাবিহার ভালোবাসা তার জীবনকে সুন্দর করে তুলবে, তাই সে এখন একটা ভয়াবহ কাণ্ড ঘটাবে। রাত তার চেয়ার থেকে উঠে সাবিহার দিকে ঝুঁকে তার ঠোঁট সাবিহার গালে ছুঁয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসে পড়ে সাবিহা গালে হাত দিয়ে রাতের দিকে তাকিয়ে আছে। রাত মুচকি হেসে ফোন বের করে রক্তিমকে ফোন করে বলে চলে আসতে। রক্তিম আর আমি কথা বলছিলাম, সেই সময়ই রাত ফোন করে বলল চলে আসতে। আমি আর রক্তিম সেখানে পৌঁছে দেখি সাবিহা গালে হাত দিয়ে বসে আছে। রাত আমাদের দেখে বলে, ভাই, 3 মাস পর বিয়ে হবে, কোনো দেরি করা যাবে না। সাবিহার বাবার সাথে কথা বলো, এখনই বিয়ে করে নিতাম, কিন্তু সাবিহার পরীক্ষা, আমি ওর পড়াশোনায় বাধা হতে চাই না। এতটুকু বলে রাত চলে যায় আর আমরা 3জন বলদ সেজে দাঁড়িয়ে রইলাম। চলবে।